যে এই যে বর্তমান সংকট এটা মোকাবেলা করার জন্য পুরো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদকে ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আপনি কিভাবে দেখছেন, আর এই তথ্য যেগুলো এসেছে সেটা নিয়েও আপনার মন্তব্য শুনি। ইসলাম ব্যাংক নিয়ে কথা বলতে অনেক কথা বলতে হয়, আমি অত লম্বা কথায় যাব না, আমি সংক্ষেপে শুনি। স্যার যেটা বলেন, হ্যাঁ স্বচ্ছতার ঘাটতি শুরু থেকে ছিল। 5 তারিখের পরে তকবির দিয়ে কারা এটা দখল করছে এটা আমরা জানি। দখল করার পরে এখানে যারা এই যে দেখেন ন্যারেটিভ কিভাবে কাজ করে, এবং এই ন্যারেটিভটা ভুয়া ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য তারা আবার ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও খুলে বসছে। যেমন একটা এই যে ঝিনাইদাতে যে বন্দুক বের করলো, যখন তারা দেখলো যে এটা মনে করলো যে এটা ছাত্র দলের, তখন এটা বন্দুক, ছাত্রদল সন্ত্রাসী। যখন দেখলো যে না এটা ছাত্রদল না, এটা তো আসলে এনসিবির পকেট থেকে বেরিয়েছে, তখন এটা সেফটি স্টিক হয়ে গেল। এবং আমরা যে ভিডিও দেখে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক দেখলো এটা মিথ্যা হয়ে গেল, সত্য হয়ে গেল তাদের ফ্যাক্ট চেক। এই দ্য ডিসেন্ট নামে এরকম একটা প্রতিষ্ঠান খুলছে, এবং এই যে আজকে অক্সফোর্ড ইউনিয়নের যে রিউমার স্ক্যানার একটা এটা ফ্যাক্ট চেক করে দিছে অলরেডি, যে ওইখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার পড়ায়, আমিও কিন্তু যাই প্রোগ্রাম করতে পারি হলরুম ভাড়া নিয়ে আরসি মজুমদারে। সেটা কি আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় হবে? সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, আমি নিজ দায়িত্ব নিয়ে করে করছি, বা ইউনিভার্সিটির কোনো একটা কমিউনিটি করতে পারে। যাই হোক, এটা রিউমার স্ক্যানার করছে, এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে তারা প্রতারণা করছে শিবিরের এই লোকজন, যে তারা অক্সফোর্ডের আমন্ত্রণ বলে এটা প্রচার করে। যেহেতু তাদের হাসিনার মধ্যে ডিগ্রি ফ্রি, তারা বড় বড় ডিগ্রি বড় বড় প্রতিষ্ঠানের সাথে নিজেদের সংযুক্ত দেখাইতে আরাম পায়, যে হীনমন্যতার যে রাজনীতি তাদের আছে, এই জন্য অক্সফোর্ডের আমন্ত্রণ তাদের জন্য জরুরি, এটা দেখাইতে হবে। সেটা সত্য হোক মিথ্যা হোক, সেটা ফ্যাক্ট চেক বের হয়েছে। কিন্তু সেই মিথ্যাটা এস্টাবলিশ করার জন্য উদ্ধারকারী জাহাজ, হ্যাঁ, এই আপনার এই যে ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রি দা ডিসেন্ট হাজির হয়ে গেছে সেই মিথ্যাটাকেই আপনার ফ্যাক্ট চেকের মধ্যে দিয়ে প্রমাণ করার জন্য বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাস দিয়ে একটা বয়ান তৈরি করা। যাই হোক, এই যে ফ্যাব্রিকেটেড ফ্যাক্ট আবিষ্কারের রাজনীতি, এটার কারণে অনেক সময় স্বচ্ছতার জিনিসগুলো, মানে যে জিনিসগুলো স্বচ্ছ যতটা হইতে পারতো ততটা হয় না, ততটা স্বচ্ছভাবে আমরা বুঝতে পারি না। একইভাবে ইসলামী ব্যাংকে এই ধরনের বয়ান প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয় শুরু থেকে তৈরি করা হয়েছে। বলা হইলো সাধারণ গ্রাহকরা ছেড়ে দিবে না, ব্যাংকের চেয়ারম্যানকে এমডি কে কোন পদে দায়িত্ব পালন করবে, এইটা দেখা ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে অ্যাকাউন্ট করে না। ব্যাংকের গ্রাহকটা তার পারফরমেন্স দেখে অ্যাকাউন্ট করে। কে চেয়ারম্যান থাকবে কি যাবে, এটা নিয়ে কোনো গ্রাহকের কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে জামাত শিবিরের মাথা ব্যথা হইতে পারে, আর ইসলাম ব্যাংকের মালিকানা জামাত শিবিরের না, তো কথা সত্য, কিন্তু এটা তারা অকুপাই করে রাখছে, যেভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান অকুপাই করে রাখে। মালিকানা খুবই কম, শেয়ার খুবই কম তাদের। কিন্তু এবং এই ইসলাম ব্যাংক এটা জিয়া রহমানের সময় শুরু হয়েছিল আয়োজনটা, এটা 80-র দশকের পরে প্রতিষ্ঠিত হয়। তো সেটা অন্য ইতিহাস। এবং এখানে আরডিএস ফান্ডের যে কথাটা বলা হচ্ছে যে 10,000 করে যদি এই ফান্ড এতজনকে দেওয়া হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন এটা মিথ্যা। খুব সুন্দর, এই যে ফ্যাব্রিকেটেড ফ্যাক্ট, ভুয়া ফ্যাক্ট কিভাবে আবিষ্কার করে। হাসিনা যেরকম শেখ মুজিব বাথরুমে জালনা দিয়া সিডি মালে ফেলাইয়া ভাষা আন্দোলন করছে না, ফ্যাক্ট বানাই ফেলছে না, এরকম ভুয়া ফ্যাক্ট। পরে দেখা গেল আরডিএস এখানে শুধু 10,000 না, 10,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যাপার আছে। কিন্তু যখন আপনার বয়ানটা তৈরি করা হয়, তখন এই 10,000 টাকার থেকে হিসাবটা করা কইরা একটা সত্য ঘটনাকে মিথ্যা হিসাবে হাজির করা হয়। এই হলো মেধাবী পলিটিক্স, এই হলো মুনাফিকের রাজনীতি। অক্সফোর্ডের এই প্রোগ্রাম নিয়ে যেটা বললেন, ইসলাম ব্যাংক একটু বলেন। এখন ইসলাম ব্যাংক এই যে বাজেটে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সরকার, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমিক, অর্থনীতির গণতন্ত্রায়ন খুব জরুরি। উন্নয়ন হাসিনার আমলেও তো হয়েছিল, ছাত্রলীগ যুবলীগের উন্নয়ন হয় নাই। তো এখনো যদি খালি উন্নয়নটা ছাত্র শিবিরের হয় বা ছাত্র, তাহলে ঢাকা ব্যাংককে মির্জা আব্বাসের শেয়ার আছে, তাহলে ছাত্র দল ছাড়া আর কেউ চাকরি করবে না। বা বিএনপির যে সমস্ত নেতারা যে সমস্ত প্রতিষ্ঠানের মালিক, সেখানে ছাত্র দল ছাড়া আর কেউ চাকরি পাবে না, এরকম নীতি করে দেন আপনি, করে দিয়ে যার ক্যাডারকে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেন, দেশে গণতন্ত্র এমনি আসবে। ফলে গণতন্ত্র আসা, যেমন আপনি যে প্রতিষ্ঠানটা চালান, ইসলাম ব্যাংক হোক বা অন্য প্রতিষ্ঠান হোক, আপনি যে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করেন, এটা কি জামাতের গ্যাস, শিবিরের গ্যাস দিয়ে চলে, শিবিরের বিদ্যুৎ দিয়ে চলে? তাহলে শুধু শিবির এখানে নিয়োগ পাবে কেন? নিয়োগ পাওয়ার যোগ্যতা তো আপনি পৃথিবীর যে কোনো দেশে গণতান্ত্রিকভাবে চাকরি পাওয়া যোগ্যতা ভিত্তিতে চাকরি পাবে, মতাদর্শ দেখে চাকরি দেওয়া। এবং একটা অর্গানাইজেশনের ক্যাডারকে অর্থনৈতিকভাবে পরিপুষ্ট করার জন্য কোন অর্থনৈতিক কাঠামো যদি থাকে, সে দেশে গণতন্ত্র হয় কিভাবে? শুধু ইসলাম ব্যাংকের প্রশ্ন না এটা। ফলে আপনি অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন, কথাটা মুখে বলছেন, কিন্তু এটা প্রকৃতভাবে এটা আপনার করতে পারতে হবে। সেটা ঢাকা ব্যাংকে যেরকম আমরা ছাত্রদল দেখতে চাই না, ইসলাম ব্যাংকে আমরা ছাত্র শিবির দেখতে চাই না। যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে। এই যে এক ছাটাই যেগুলো বিগত আমলে চাকরি হয়েছে, আপনি দেখে নিজেদের লোক রেখা সব ছাটাই করে দিলেন,
9,000 লোক আপনি ছাঁটাই করে দিলেন, আবার নিজেদের যে লোকগুলো রাজনৈতিক মতাদর্শের পন্থী তাদেরকে আপনি রেখে দিলেন। ফলে এই যে আপনার এই চালাকিগুলো করার দরকার নেই। স্বচ্ছতার ঘাটতি আছে, এটা খুবই সুন্দর কথা, এবং সেই স্বচ্ছতার ঘাটতিগুলো দূর করার জন্য সরকার কমিটি ভেঙে দিছে, ভালো কথা। প্রশাসক নিয়োগ দিছে, কিন্তু প্রশাসক নিয়োগটা সমাধান না। এই ব্যাংকে অনেক সাধারণ মানুষের, সব কি জামাতের লোকের টাকা নাকি এখানে, অনেক সাধারণ মানুষ এটার গ্রাহক। ফলে সাধারণ মানুষের গ্রাহকদের টাকা, এই যে আজকে অনেক গ্রাহক টাকা তুলতে পারতেছে না, ইসলাম ব্যাংকের এটিএম বুথে টাকা পাচ্ছে না, গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে। এই দায় কে নিবে? ভোগান্তির দায় কে নিবে? আপনারা যার যার রাজনৈতিক ফায়দার জন্য এগুলি করছেন আমরা বুঝি, কিন্তু সাধারণ মানুষ যে আজকে ব্যাংকে টাকা তুলতে পারতেছে না, ঘুরতেছে, হ্যাঁ, চিকিৎসার দরকার, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, কিন্তু টাকা তুলতে পারতেছে না, নিজের টাকা, নিজের পরিশ্রমের টাকা রাখছে, হালাল টাকা তুলতে পারতেছে না। তো এই দুর্ভোগের মধ্যে আপনারা জনগণের কেন আচ্ছা, ফেললেন? আমাদের এটা একটা। আমাদের তারপর সময় দ্বিতীয় সময় প্রশ্ন যেটা একেবারেই বললেন, নাই। সংক্ষেপে আমি একটু